শো ইজ লাইভ নাও। তা আমাদের আজকের বিষয় সময় কোথায়। আমাদের ভিউয়ার আস্তে আস্তে অ্যাড হলে আমরা শোটা স্টার্ট করব। তা কৌশিক দা, আশা করি আওয়াজ শুনতে অসুবিধা হচ্ছে না। ঠিক ঠিক আছে, তাহলে শোটা শুরু করা যাক। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময়ের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আমাদের এই অনুধ্যান পর্ব শুরু করতে চলেছি। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, অর্থাৎ www.facebook.com/masterwithinbengali অফিসিয়াল ফেসবুক পেজে আমরা আমাদের আজকে এই প্রোগ্রামটি লাইভ অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠান পর্ব 7। আজকের আমাদের বিষয় সময় কোথায়, এবং এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি সম্প্রচারণ দেখতে পাবেন মাস্টার উইদিন বেঙ্গলির ইউটিউব চ্যানেলটি থেকেও। আমাদের এই অনুষ্ঠান পর্বটি ভারতীয় সময় 7টা এবং বাংলাদেশ সময় 7টা বেজে 30 মিনিটে অনুষ্ঠিত হয়। তাই আপনাদের প্রত্যেকেই অনুষ্ঠানের পর্বে শুরু হওয়ার পূর্বেই অনুরোধ জানাই, প্রত্যেকের মাঝে শেয়ার করে নিন এবং অন্যদেরও যুক্ত করে নিন। আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমাদের আজকের যে পর্বটি, সেই বিশেষ পর্বটির যে বিষয়বস্তু সময় কোথায়, যখন এই অনুষ্ঠানের এই বিষয়বস্তু প্রথম জানতে পারি তখন খুব আনন্দই লেগেছিল, এই অর্থে যে এটা আমার জন্যও একটা অনুধ্যানেরই পর্ব। যে সময় কোথায় এই বিষয়টা প্রায় শুনি এবং প্রায় নিজের ক্ষেত্রেও মনন করি বা নিজে বোঝার চেষ্টা রাখি। এক একটা সময়ে এর অনুষ্ঠানের শুরুতেই যখন এই নামটি শুনেছিলাম, তখনই শ্রী শ্রী ঠাকুরের একটি খুব সুন্দর ঘটনা মনে পড়ে, যেটা প্রায় প্রত্যেককেই বলতে শুনি, যে সময় হচ্ছে ইলাস্টিকের মতো, টেনে বাড়ালেই বাড়তে থাকে। তো এই জায়গাটা প্রায় প্রত্যেকের কাছেই শুনি। তো বিষয়টা এটাই যে যারা আমরা সৎ মন্ত্র দীক্ষিত
পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষিত, তারা প্রত্যেকে এই বিষয়টি প্রায় জানি যে আমাদের সময়ের নিয়ম কিভাবে বাড়িয়ে তোলা যায়। এই ছোট্ট একটা উদাহরণ এবং ঘটনা এই বিষয়ে খুব মনে পড়ে এবং খুব জনপ্রিয়, অনেকেই জানেন যে একসময় শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে যখন আলোচনা করতেন, সেই আলোচনায় একটি ঘটনার প্রেক্ষাপট ছিল যে তিনি কোনো একটি বিষয়ে শিক্ষার বিষয়ে তপোবন বিদ্যালয়ের সমস্ত শিক্ষকদের ডেকেছেন। সেই সময় তিনি সেই বিষয়ে জিজ্ঞাসা করছেন যে একটা প্ল্যানিং করতে হবে কিভাবে ম্যাট্রিক পাসটা ৩ বছরের মধ্যে করিয়ে দেওয়া যায়। অর্থাৎ এখনকার দিনে যেটা ১০ ক্লাস, একটু জোরে হ্যাঁ, বলো। হ্যাঁ, এখনকার দিনে যেটা ১০ম ক্লাসের পরীক্ষা, সেই পরীক্ষাটা কিভাবে ৩ বছরের মধ্যে দেওয়া যায়। সেই নিয়ে কথোপকথন ছিল এবং প্রত্যেকেই তারা ১ম এই শুনে অবাক হয়েছিলেন যে কিভাবে ৩ বছরে এতদিনের একটা আ পড়াশোনার ধরনটা পরিবর্তন করে নেওয়া যায় এবং শ্রী শ্রী ঠাকুর তার দায়িত্ব দিয়েছিলেন শ্রদ্ধেয় পঞ্চানন মাস্টারমশাইয়ের কাছে। উনাকে বলেছিলেন যে একটা রূপরেখা বা একটা ফরমেট বানিয়ে আনতে, যে কিভাবে এই শিক্ষাটাকে ৩ বছরের মধ্যে কমপ্লিট করা যায়। এবং তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে ১ম এ বসলেন। তারপর আবার কিছুক্ষণ পরে বললেন যে এটা ভেবে তিনি আসবেন। তিনি সেই সময় সেখান থেকে চলে গেলেন। পরবর্তীকালে আলোচনা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। শ্রী শ্রী ঠাকুর আবার একজনকে কিছুক্ষণের পরই পাঠালেন ডেকে আনতে। শ্রদ্ধেয় পঞ্চানন্দাকে, যে উনাকে জিজ্ঞাসা করতে এবং উনাকে ডেকে আনতে, সরি, ১ম এই ডেকে আনতে বলেছিলেন। তো উনি শ্রী শ্রী ঠাকুরের কাছে পত্র প সংবাদ মাধ্যম খবর পাওয়া মাত্রই পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে যখন তিনি খবরের জিজ্ঞাসা করেন শ্রী শ্রী ঠাকুরকে, শ্রী শ্রী ঠাকুর কি বিষয়ে তাকে ডেকেছেন, তিনি বললেন যে অ্যা ৩ বছরের প্ল্যানিং সম্পর্কে কিছু তৈরি হয়েছে। শুনেই তিনি অবাক হলেন যে এত কম সময়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, আবার এক্ষুনি ডেকে পাঠালেন। এই একটু আগেই তো বললেন যে প্ল্যানিং করে নিয়ে আসতে। এই এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। সেই শুনে তিনি অবাক হলেন। তিনি তখন বললেন যে এই ভাবটা, এই বৈশিষ্ট্যটা এরকমভাবে নিতে হয় যে যেটা ভেবেছি এটা এই মুহূর্তেই চিন্তা করে নেওয়ার, ভাবনার বা বৈশিষ্ট্যের মধ্যে রাখা যে এটার সমাধান কি হয়। পরে তিনি আবার গিয়ে সঙ্গে, সঙ্গে নিয়ে আসতে চেষ্টা করলেন। তো এই ছোট্ট ঘটনায় সময়ের নিয়মানুবর্তিতা বা সময়ের প্রয়োজনীয়তাটাকে কিভাবে ভাগ করে নেওয়া যায়, তার একটা বড় উদাহরণ সেই সময়ে তিনি দিয়েছিলেন পঞ্চানন্দার মধ্যে দিয়ে আমাদেরকে। অর্থাৎ যদি দেখি যে বিষয়টার যে সময়ের দরকার, অর্থাৎ যে সময়ের মধ্যে করার প্রয়োজন আছে, তার সেই ভাবটা সেখানেই সঙ্গে, সঙ্গে প্রয়োজনীয়তাটাকে পূর্ণ করে। অর্থাৎ সেই সময়ের মধ্যেই তাকে তৈরি করার জন্যে চিন্তা এবং ভাবনা শুরু করতে হয়। তাহলেই আস্তে, আস্তে কাজটা হওয়ার সম্ভাবনা থাকেই। তো এই ভাবটাই শ্রদ্ধেয় সৌরভদাকে জয়গুরু জানাচ্ছি। ভালোবাসেন বলে লিখছেন হয়তো। যাক, আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই মতামত জানাবেন। আমরা আপনার অ্যা বিষয় সম্পর্কে, আজকের যে বিষয় সম্পর্কে আলোচনায় আপনার সঙ্গে যুক্ত থাকতে ইচ্ছুক, এই অর্থে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো মানুষ একটা ডিস্টার্ব করছি কৌশিক দা। ছোটবেলা থেকে কিন্তু আমরা অনেক নানান কারণে হনুমান শুনেছি, আমাদের ডেকেছে। হ্যাঁ, যেমন আমরা আমরা আলোচনা করি যে ঠাকুরের সংস্পর্শে এসে সব বাজেটাই ভালোতে পরিণত হয়ে যায়, গুটা রু হয়ে যায়, তাই না? একদম। তেমন ছোটবেলা আমাদের হনুমান ডাকা হতো অন্য কারণে, আমাকে তো ডাকা হতোই এ হনুমান এক নম্বরের বদমাইশি করার জন্যে। বদমাইশি। ঠাকুর কিন্তু ওই গালাগালিটাকেও কিন্তু প্রশংসায় বদলে দিচ্ছেন, তাই না? যদিও হনুমানের এক নখের যোগ্য না, কিন্তু মানে বলছি, হ্যাঁ, তাই না? এটা একটা ভাববার বিষয়। ঠাকুর সবই যেন ওই পারস পাথরের মতো, গালাগালটাও সুনামে বদলে দিচ্ছেন। আচ্ছা, ডিস্টার্ব করলাম একটু, মাঝে মাঝে একটু রসকস একটু ভালো লাগে। চলো। তো রসেরই যখন কথা হলো, এই বিষয়টাতেই আসি। হ্যাঁ, যে
সময়ের সাথে রসের ব্যাপারটা যে আরো একটা বেশ সুন্দর ঘটনা পাই, যেটা সময়কে নিয়ে বোঝায়। শ্রী শ্রী ঠাকুর একবার বলছিলেন যে, সম্ভবত আলোচনা প্রসঙ্গেই পড়েছি। তো সেই সময় তিনি বলছেন যে আমেরিকান ফ্যাক্টরিগুলিতে তাদের মানুষজনকে দেখলেই মনে হয় যেন তারা সবসময় বসে রেস্ট নিচ্ছে বা বসে আছে, রেস্ট নিচ্ছে। তারপর বললেন যে আসলে যদি তাদেরকে দেখি, যারা তাদের সময়টা যে সময় কাজের দরকার, সেই সময় তারা কাজের মধ্যে তারা দেয়। এবং এত তাড়াতাড়ি দ্রুততার সাথে কাজটা করে ফেলে যে তাদেরকে মনে হয় যে কাজটার পরে তারা রেস্ট নিচ্ছে। অর্থাৎ তাদের কাছে বিশ্রামের সময়টাও বেশি হয়ে থাকে। তিনি বললেন, আমরাও এইভাবে কাজটা উল্টো পথে নিই। যেটা তুমি বললে যে উল্টোভাবে তিনি আবার সেটাকে ভালোতে পরিণত করেছেন। আমরা আবার সেই ভাবটা উল্টো হাতে নিই যে আমাদের কাছে অনেক সময় আছে। করে নেয়া যাবে আস্তে, আস্তে। তখন এই ঢিলেমিটার জন্যে পরে প্ল্যানিং চিন্তাটা পুরো বিগড়ে যায় এবং সেটা অনেক সময় নিয়ে নেয়। তখন সেটা পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। আর সে সময় আর তার হয় না। তখন লেজে গোবরে হয়ে ওঠে। তখন কাজটাও আস্তে, আস্তে পন্ড হয়। তো এটা একটা বড় বিষয়। এর মধ্যে তিনি বলছেন যে, সময়ে যখন আমরা কাজের চিন্তা করি এবং তার সমাধান করি কিভাবে কম সময়ে হয়, তার মধ্যে আমাদের করার ক্ষমতা বেড়ে ওঠে, মানে তৈরি হয়। যত কম সময়ের মধ্যে যে চিন্তাটা পারি করতে, যেটা কিভাবে আস্তে, আস্তে করা যায়, সেটা যত কম সময়ের মধ্যে তৈরি করা যায়, তত আমাদের চিন্তার মধ্যে দিয়ে শক্তির ও ক্ষমতা বাড়তে থাকে। এটা তার পথ তৈরি করা। এটা যদি ফিজিক্যালি দেখি যে তার চিন্তা ভাবনার মধ্যে থেকে আস্তে, আস্তে শুরু করে যে কিটা দিয়ে তাড়াতাড়ি করা যায়। সেই বিষয়টা নিয়ে যখন সে কাজ শুরু করে তখন আস্তে, আস্তে সেটাকে আরো এগিয়ে নিয়ে যায়। তো এই এর সাথে, সাথে যখন সময় নিয়ে আরো দেখি, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট পেলাম যে শ্রী ঠাকুর বলছেন যে আমাদের আর্ট কালচারে একটা ভাবে আমাদের সময় নির্ণয় করা হতো আগে। তাতে মানে লিখিত আছে যে সূর্যের ছায়া থেকে হয়। তিনি বলছেন যে ছায়া কি যদি আমরা টাইম হিসেবে ধরি সূর্যের, তাহলে তো বৃষ্টি বা এই সময়ে তো সম্ভব নয়। কিন্তু দেখা যায় তখনকার সময়ে পল এই ভাব নিয়ে এরকম সময় নিয়ে আলোচনা করা যেত এবং সময় নিয়ে তারা জীবনের মধ্যে সেটা প্রতিফলিত করত। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট যে সময়কে জীবনে প্রতিফলিত করত। এই জায়গাটাই আমি পাপাইয়ের কাছে আসতে চাই যে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে প্রত্যেকটা পল অর্থাৎ সময়, দণ্ড এগুলোকে তারা জীবনে প্রতিফলিত করে তাদের অনুভূতি দিয়ে সেটা পেত। এই বিষয়টাতে যদি তুমি আরো বেশি একটু এলাবোরেট করো, এই জায়গাটাতে আমার খুব ফ্যাসিনেটেড করেছিল পড়ার। আগে এই জায়গাগুলো বলবো, তার আগে যদি এটার ইন্ট্রোডাকশন ঠাকুরের বইয়ের মাধ্যমে যদি আমরা করি, তবে খুব ভালো লাগলো আমার কৌশিকদার এই আলোচনা। আমরা চাই যাতে আমাদের এই ডিসকাশনটা অনেকটা কি বলবো, বেশ তুলনামূলক আলোচনা হোক, এবং আপনারা কিছু কমেন্ট করুন, কিছু প্রশ্ন করুন এবং আপনাদের মতামত জানান, জানিয়ে যাতে আমরা একটা কনভারসেশনের মধ্যে দিয়ে, একটা ডিসকাশনের মধ্যে দিয়ে এটাকে নিয়ে যেতে পারি, তাহলে খুব ভালো লাগবে। কারণ এই যে সময় কোথায়, এই টপিকটা আনার পিছনে কিন্তু আমাদের একটা অন্যরকম মোটিভেশন ছিল। পূজনীয় দাদুকে যখন গতকাল না পরশুদিন যখন জিজ্ঞেস করা হয় এই টপিকটার জন্য, প্রথম টপিকটা কিন্তু ঠিক করা হয়েছিল যে শাস্ত্র পড়ব সময় কোথায়, এটা হচ্ছে আমাদের মেন ঠিক করা হয়েছিল। কিন্তু যাতে সেটা সকলের জন্য উপযোগী হয় এবং সকলে যাতে এটার সাথে রেজোনেট করতে পারে, তাই জন্য শুধু সময় কোথায় টার্মটা তিনি রাখার আদেশ দিলেন। তো এখানে একটা খুব ব্যাপার হচ্ছে, আমরা দেখতে পারি অন্যকে কিন্তু আমরা ভালো উপদেশ দিতে পারি সময় না রাখার ব্যাপারে, নিজের বেলায় অনেক সময় আমরা গড়বড় করে ফেলি। তা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা ইন্টারনেটে যদি খুঁজি, আরো অন্যান্য জায়গায় যদি খুঁজি, আমরা অনেক তথ্য পাবো।
হ্যাঁ, কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় ইত্যাদি জিনিস নিয়ে। তবে আজকে আমরা আস্তে আস্তে ফোকাস করছিলাম যে জিনিসটা নিয়ে, যে আমাদের যদি লাইফটাকে আইডিয়াল সেন্ট্রিক করে তুলতে পারি, আদর্শ কেন্দ্রিক করে তুলতে পারি, তাহলে এটা যেন একটা অটোমেটিক রেসপন্স হয়ে যায়, যে দ্রুত এবং ক্ষিপ্র কাজ করাটা একটা অটোমেটিক রেসপন্স হয়ে যায়। আপনি ভেবে দেখুন, যখনই আপনি কোনোদিন এরকম দেখেছেন যে আর্মি অফিসার বা আর্মির একজন ক্যাডেট, তাকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে তাকে ট্রেনিং দিতে হচ্ছে বা তাকে আলাদা করে ভাবতে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে? কি কৌশিকদা, তাই না? যে আর্মি ক্যাডেটদের কিন্তু টাইম ক্যাডেট নেই, ওরা অটোমেটিক যেন টাইম ম্যানেজমেন্টটা ওনাদের ঠিক আছে। আমি যদি বলি সেরকম একজন যিনি সার্জারি করে, সার্জন, ডাক্তার, তার টাইম ম্যানেজমেন্ট নিয়ে কখনো দেখেছেন যে খুব অসুবিধা হতে? সাধারণত হয় না। তারা অটোমেটিক একটা খুব সুন্দর টাইম ম্যানেজমেন্ট তারা যেন অটোমেটিক তৈরি করে নেয়। এবার এটা কেন হয়? কারণ আমরা দেখি যেই যেই অকুপেশনে বা যেই যেই কাজে, যেই যেই কার্যক্ষেত্রে একটা ডিসিপ্লিন ম্যান্ডেটারি, যে ডিসিপ্লিন না হলে ওই কাজটাতেই ঢোকা যাবে না, সেই সেই কাজগুলোতে যেন টাইম ম্যানেজমেন্ট অটোমেটিক চলে আসে। তাই জন্য রিসার্চ বলছে, আজকাল রিসার্চ হচ্ছে, স্টাডি করে দেখেছেন যে যেখানে ডিসিপ্লিন যত ক্ষিপ্র, যেখানে ডিসিপ্লিনের মানে ডিসিপ্লিনকে অনেকটা বড় প্রায়োরিটি দেওয়া হয়েছে, যে ডিসিপ্লিন ইজ মাস্ট, ডিসিপ্লিন সব কাজে লাগে, কিন্তু কোথাও কোথাও আছে ডিসিপ্লিন ছাড়া ঢোকাই যায় না। সেরকম হচ্ছে যেমন মিলিটারিতে ওরা পিটিএইচ ডিসিপ্লিন তৈরি করে দেবে, ডাক্তারিতে ডিসিপ্লিন না হলে রুগী মারা যেতে পারে। যেখানে ডিসিপ্লিনটা মাস্ট, সেখানে অটোমেটিক টাইম ম্যানেজমেন্ট কিন্তু হয়ে যায়। কারণ একটা জিনিস আমি ভেবে দেখলাম এবং অনেকে বলতেও শুনেছি, যে আমরা আরো 3-4টে উপদেশ দিয়ে দিতে পারি, আরো 3-4টে বলতে পারি যে এইভাবে টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু লাস্টে দেখা যাবে আমরা কিন্তু উপদেশগুলো জানি। প্রবলেম উপদেশ টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে উপদেশ জানায় প্রবলেম না, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওটা অ্যাপ্লাই করার সময় প্রবলেম। ভোরবেলা উঠতে হবে জানি, ওটা ভোরবেলা উঠতে হবে জানি না বলে উঠতে পারছি না তা না, কিন্তু আমি যদি আরো ভিডিও বানাই, আরো আমরা বই পড়ি যে ভোরে ওঠার উপকারিতা কি ইত্যাদি ইত্যাদি, এটা দিয়ে লাভ হবে না। বরং আমার একটা এমন স্টিমিউলাস দরকার, যদি বেড়াতে যাই তাহলে তো ঠিক ভোরবেলা উঠে যাই, তাহলে আমার একটা এমন স্টিমিউলাস দরকার যেটা উঠতে বাধ্য করবে। আর এটা একদিন হতে পারে, দুদিন হতে পারে, প্রতিদিন তো বাধ্য করার মতো কিছু থাকতে পারে না। তখনই দরকার একটা বাঁধনের বা একটা ডিসিপ্লিনের। আর ডিসিপ্লিনটা যে অকুপেশনের সাথে যখন জড়িত, টাকা পয়সার সাথে জড়িত, বা মিলিটারি যেমন কাজের অকুপেশনের সাথে জড়িত, নাহলে চাকরিই চলে যাবে, তখন তো করতে আমরা বাধ্য হই। কিন্তু তা বাদে আরেকটা কি আছে যেটার সাথে আমরা ডিসিপ্লিন হতে পারি? সেটা হচ্ছে কিছু অস্ট্যারিটি, কিছু এসোটেরিক প্র্যাকটিসেস, কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিসের সাথে যদি আমরা বাঁধি নিজেকে, তাহলে ডিসিপ্লিনটা নর্মাল হয়ে যায়। ওই জন্য বলা হয় ডিসিপ্লিন শব্দটা আসছে ডিসাইপল থেকে। ডিসাইপল মানে শিষ্য, শিষ্য কথাটা আসছে শ্বাস ধাতু, মানে শাসিত হয় যে। হ্যাঁ, শ্বাস থেকে শিষ্যও হয়, শ্বাস থেকে শাস্ত্রও হয়। নিজেকে আরেকজনের দ্বারা, একজনের উচ্চ আদর্শের দ্বারা শাসিত করার যে প্রবণতা, এইটা আমাদের পিছনে ডান্ডা মেরে চালানোর মতো কাজ করায়। যে যীশুখ্রিস্টের ভক্ত পলের কথা বলা হচ্ছিল, যীশুখ্রিস্ট একটা কথা বলতেন, তিনি বারবার নিজেকে বা পুরুষোত্তমদের শেফার্ডের সাথে তুলনা করতেন। শেফার্ড মানে যারা শিপ, মানে শিপকে কি বলে, ভেড়া, ভেড়া চড়াতো। তখনকার সময় ওইখানে খুব ভেড়া চড়ানোর ছিল যীশুখ্রিস্টের ওখানে। তো ভেড়া চড়ানোর যে যে ভেড়া চড়ায় যে রাখাল, সেই রাখালটার সাথে আদর্শের তুলনা করতেন যীশুখ্রিস্ট। সেই তিনি আমাদের সেইভাবে, যেমন ভেড়াগুলো যখনই উঠুক তাদের টাইমটা যেন ওই রাখাল পিটিয়ে 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 হোক, বা বকা দিয়ে হোক, খাইয়ে হোক, তোষণ, ভর্ৎসনা, তাড়ন, পীড়ন, ভালোবাসা সবকিছু দিয়ে যেমন একটা চালিয়ে নিয়ে যাচ্ছেন শাসনের মাধ্যমে, তেমনি শাস্ত্রজ্ঞ ভগবান যিনি, তিনি শাস্ত্রজ্ঞ না, যিনি শাস্ত্র উদ্গাতা, সেরকম তিনি যদি আমাদের আদর্শ হন, এবং তিনি যখন আমাদের জীবনে প্রায়োরিটাইজ করি, আমাকে প্রায়োরিটাইজ করতে হবে, আমি যদি তাকে প্রায়োরিটাইজ করি, একটা ইম্পর্টেন্ট ম্যান অফ মাই লাইফ করে রাখি,
তখন তার বিধিটা মানতে খুশখুশ করে, নিজেকে অ্যাডজাস্ট করতে খুশখুশ করে, তখন তার ভ্যালু থাকে। না হলে ভোরবেলা উঠতে হবে বলে দিলেই যে উঠবো তার কোনো মান নেই, তাই না? তেমনি ভোরবেলা উঠে রিজনটা কি? এমার্জেন্সিতে উঠে পড়ি ভোরবেলা, কিন্তু এমার্জেন্সি তো প্রতিদিন আসবে না, প্রতিদিন কে উঠাবে? এটা একটা অ্যাসপেক্টে ভোরে ওঠার কথার জন্য বলছি না, কিন্তু এটা প্রতিটা জায়গায়। আমাদের মোটর সেন্সারি কোঅর্ডিনেশনের ব্যাপারে আগে বলেছি, যে ব্রেনের স্নায়ুর সাথে আমাদের মাংসপেশি এবং আমাদের কর্মদক্ষতার যে কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশনটা ভেঙে যায়, তখন আমরা যা চাই তা পাই না, এবং প্রবৃত্তি নিয়ন্ত্রণে রাখতে পারি না। তখন কি করণীয়? কে ঠিক করবে? বা আমরা নিজের থেকে কেন ঠিক হতে, দিন তো ভালোই চলছে না, তখন ওই একজনের প্রতি ঠাকুর বলছেন টেন্ড্রিলস অফ প্যাশনস, যেটা আমাদের কাছে টেন্ড্রিলস অফ প্যাশনের মতো আমরা আসক্ত হয়ে থাকি, ওই টেন্ড্রিলস অফ প্যাশনটা আমাদের তখন টেন্ড্রিলস অফ লাভ হয়ে ফর আইডিয়াল হয়ে যায়। এটা তিনি আমাদের ভালো করে বলছে। তাই জন্য আমরা শ্রী শ্রী ঠাকুরের এই বাণীটা এবার যদি একটু দেখি, তিনি বলছেন, do not lose your time to perform anything which is apt and propitious to you and not harmful to others existentially. মানে তোমার এবং তোমার পারিপার্শ্বিক অন্যের মঙ্গলদায়ী এমন কোনো কাজ হতে তুমি পিছপা হইও না, যদি, এবং সেটা করতে সময় নষ্ট করো না। আমার যদি এখন মনে হয় মঙ্গলপ্রদ কোনো কাজ, যেমন আমার এখন মনে হলো একটু খবর নিও কেমন আসে, এতে কি হবে? তখনই একটা বিবেক দিয়ে আমরা অ্যানালাইজ বিচার করে নেব যে এটা কি আমার ভালো না বাজে, এটা কি আমার এক্সিস্টেন্সিয়াল কি এটা আমার এক্সিস্টেন্সিয়াল না। আর যদি সেটা ভালো মনে হয়, ইমিডিয়েট করে ফেলা দরকার। এটা নিয়ে এখন সায়েন্টিস্টরা একটা, যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে, তারা একটা রুল বানিয়েছে, সে রুলটার নাম হচ্ছে 3 মিনিট রুল। যদি এমন কোনো কাজ থাকে যেটা ভালো এবং যেটা করতে 3 মিনিট লাগবে, ইমিডিয়েট করে ফেলেন। হ্যাঁ, এখন যদি আমার মনে হয়, ইস আজকে যদি আমি একটা শাড়ি সেলাই করতাম, আজকে যদি আমি একটা রোবট বানাতাম, খুব ভালো হতো। এটা কিন্তু 3 মিনিটে হবে না। কিন্তু এখন আমি কি করতে পারি? এখন আমি আমার টাস্ক বা টু ডু লিস্টে আমি লিখে রাখলাম, ডায়েরিতে লিখে রাখলাম বা নোটপ্যাডে লিখে রাখলাম যে আচ্ছা এটা আমি করতে হবে, যাতে মনে থাকে। তাই ভালো ভাব কিছু আসলে ঠাকুরের ওই জন্য বাণী আছেন যে যে কাজে তোর ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা, রোধ করে তার সব ব্যাঘাত। ভালো বলে যেটা আমার মাথায় আসবে, তখন ইমিডিয়েট কাজ করতে হবে। এইভাবে আস্তে আস্তে আমরা টাইমের ম্যানেজমেন্টের দক্ষতার সাথে ওটার মাস্টার হয়ে উঠতে পারি। তিনি এক জায়গায় বলছেন, টাইম ইজ দ্য কর্নার স্টোন অফ সাকসেস, যে কোনো রকম সাকসেসের কেন্দ্র এবং কর্নার স্টোন হচ্ছে সাকসেস। সাকসেস যদি আমরা চাই, সে যে বিষয় যখনই হোক, যে কোনো কাজ, এটা যে কেউ বলবে এই কথাটা, যে একটু জানে সেই বলবে যে টাইম ম্যানেজমেন্টে সে কিন্তু সেরা হয়। তাই ঠাকুর আবার এটাও বলছেন, হোয়াট ইউ অট টু ডু ইন টাইম, হোয়াট ইউ অট টু ডু ইন টাইম, অর ইট উইল গো টু ডাস্টবিন। যেটা সময়ে করতে হবে সেটা সময়ে করে ফেলো, নাহলে ওই করাটা বেকার ডাস্টবিনে চলে যাবে। আমার যেমন এই যে আমাদের বিয়েতে যেমন লগ্ন থাকে, যে ওই টাইমের মধ্যে করে ফেলতে হবে, ওরকম একটা, যে এই টাইমের মধ্যে যখন যেটা যে টাইমে করতে হয়। কালকে আমার পরীক্ষা কালকে, আমাকে পড়াটাই কাল আর আজের মধ্যেই করে ফেলতে হবে, নাহলে এই করাটা ডাস্টবিনে চলে। এখন এর মানে এই না যে আমার ভবিষ্যতে কাজে লাগবে না, বাট কালকের পরীক্ষা যেটার জন্য, যেখানে গিয়ে এই পড়াটা সার্থকতা লাভ করবে অনেকটা, সেখানে কিন্তু এটা লাভদায়ী হবে না এবং সেটা ডাস্টবিনে চলে যাওয়ার জোগাড় হবে। তাই তিনি আবার এটাও বলছেন, যদি কেউ বলেন যে এর সঙ্গে স্পিরিচুয়ালিটির গোলানোর কি আছে, ভগবত্তার গোলানোর কি আছে, ভগবত্তা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, তিনি কিন্তু তা বলছেন না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ টাইম উইথ ডিউ অবজারভেশন ইজ এ ব্লেসেড বুন অফ প্রভিডেন্স। খুব বুদ্ধিমত্তা যুক্ত এবং সঠিক সময়ের ব্যবহার, উইথ ডিউ অবজারভেশন, দক্ষ নিপুণ অনুচর্যা এবং দর্শনের সাথে আমরা যদি এই এতটা করে যদি আমরা টাইমটাকে ঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করি, তাহলে সেটা কিন্তু ভগবানের আশীর্বাদ। এই সময় যতটুকু আমরা পেয়েছি, এই সময়টা হচ্ছে ভগবানের আশীর্বাদ, বিধির আশীর্বাদ, বিধির দান, বিধাতার দান।
তাই এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইন্টেলিজেন্টলি ইউজ করতে হবে উইথ ডিউ অবজারভেশন। আমাকে অবজার্ভ করতে হবে কোনখানে এটা লাগালে, এই করলে কি হবে, এই অভ্যাসটা কিন্তু একদিকে নয়, এই অভ্যাসটা আমাকে অনেক দিকে চালাই নিয়ে যাবে। তাতে আমরা আমাদের মনের মধ্যে শুধু মনকে না, মনের বিবেকটাকে ইউজ করা স্টার্ট করব। এই করতে করতে বিবেক আমাদের স্ট্রং হবে, আর যার বিবেক স্ট্রং হয় সেই কিন্তু ঠিক ঠিক ডিসিশন নিতে পারে। আর সময়ের মধ্যে কাজ শেষ করতে পেরে যে একটা তুমুল আনন্দ আসে, সেটা আমরা সবাই জানি। যখনই সময়ের মধ্যে কিছু, তার মধ্যে একটা সুইটনেস আমরা পাই, যে বাহ, একটা অ্যাচিভিং একটা ব্যাপার চলে আসে, সেটা তিনি বলেছেন। তাই এই জিনিসটা কতভাবে স্পিরিচুয়ালিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেন জড়িত? কারণ ভালো করে মনে রাখি আমরা, যে এই উপদেশগুলো কিন্তু প্রচুর আমরা পেতে পারি। প্রবলেমটা ওখানে হচ্ছে না, কিন্তু উপদেশ জেনে নেওয়াতে কোনো প্রবলেম নেই, ইন্টারনেটে উপদেশে ভরে আছে। প্রবলেম হচ্ছে ওটা অ্যাপ্লাই করার সময় আমরা অ্যাপ্লাই করতে পারি না, কারণ অ্যাপ্লাই করার ওই পুশটা কেউ দিতে পারে না। আর ওই পুশটা দেওয়ার টাইম কার আছে? কে দেবে প্রতিদিন পুশ? ওই প্রতিদিন পুশের পারফেক্ট ওয়ে হচ্ছে, কারণ যে আমাকে পুশ দিবে তাকেও তো প্রতিদিন পুশ দেওয়ার কাউকে দরকার। তাহলে তো পুলিশের পিছনে পুলিশের এরকম চলতে থাকবে, হয় এরকম ভাবে না, এটা উইদিন থেকে আসতে হবে। উইদিন থেকে আসার জন্য কি করা যেতে পারে? সেটা হচ্ছে ওই আইডিয়ালের প্রতি টান। মায়ের যখন যখন ছোট বাচ্চা থাকে, ডিস্টার্ব করে, সে মা ভোরে কোনোদিন ওঠেনি, কিন্তু সে বাচ্চার জন্য সে রাত জাগছে, ভোরে উঠছে, সে একটা বিশাল ব্যাপার প্রতিদিন। তেমন আইডিয়ালকে ভালোবেসে তার জন্য ওই তখন ভিতরে যে একটা অটো ইনিশিয়েটিভ আর্জ তৈরি হবে, যে অটো ইনিশিয়েটিভ আর্জ আমাদের ঠেলা দিয়ে সব কাজ করিয়ে নেয়, তার বাস্তব প্রমাণ প্রচুর ছড়িয়ে আছে আশেপাশে। আর যেখানেই এটা হয়েছে সেখানেই আমরা সাকসেস দেখতে পেরেছি। তার জন্য একটা বিশেষ করণীয়, যেটা শ্রী শ্রী ঠাকুর বলছেন পুণ্যপুঁথিতে, 24 ঘন্টার মতো হিসাবে চলতে হয়। 24 ঘন্টার মতো হিসাবে চলতে হয়। 24 ঘন্টা তিনি বলছেন। উজান নৌকায় কতক্ষণ চলতে হয়, ভাটের নৌকায় কতক্ষণ চলতে হয়, যাতে উজানের দিকে বেশি সময় থাকে তাই করতে হয়। উজানটাই ভগবান, ভাটেনটাই সংসার। কত গভীর তত্ত্ব তিনি একটা অল্প কথার মধ্যে বলে দিয়েছেন। তিনি বলছেন এই সময়টা যেহেতু ব্লেসেড বুন অফ প্রভিডেন্স, এই যে তিনি বলেছেন ব্লেসেড বুন অফ প্রভিডেন্স, তাই জন্য এটাকে আমরা ফেলনা দিতে পারি না। 24 ঘন্টা হিসাব করে চলতে হবে আমাদের। এই টাইমটা এই কাজের জন্য, এই টাইমটা ঘুমানোর জন্য, যতটা সম্ভব একদম 24 ঘন্টা। তারা আবার জোর দিয়ে বলেছেন 24 ঘন্টা হিসাব করে চলতে, আবার বলছেন 24 ঘন্টা। উজান নৌকায় কতক্ষণ চলতে হয়, ভাটের নৌকা উজান আর ভাটা, জোয়ার ভাটার মতো, যে কখন আমি দৌড়াচ্ছি, কখন আমি অ্যাক্টিভিটি করছি, আর কখন আমি রেস্ট নিচ্ছি, খাচ্ছি। এই ভাটের নৌকা মানে হচ্ছে যখন রেস্টের টাইমটা, রেস্ট কতটা নিচ্ছি, বিনোদনে কতটা টাইম নিচ্ছি, আড্ডা এগুলো ইত্যাদি, বা আশেপাশে এগুলো কতটা টাইম দিচ্ছি। এই ভাটের দিকে একটা টাইম আছে যেটাও দরকার, স্নান, খাওয়া দাওয়া, ঘুম, এগুলো ভাটের নৌকা। আর উজান নৌকা হচ্ছে যেগুলো প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি, প্রোডাক্টিভ কাজ করব। তাই এটা হিসাব করতে হয় যে আমার এতটা টাইম প্রোডাক্টিভিটিতে যাচ্ছে, এতটা টাইম আমার ভাটে যাচ্ছে। তখন তারপরে বলছেন এই উজানের দিকে যাতে বেশি হয় সেই দিকে লক্ষ্য রাখতে, সময় দিতে হয়, যাতে আমার প্রোডাক্টিভিটির দিকে বেশি টাইমটা যায়। আর ভাটেনটা একটু একটু করে কমাতে হয়, আস্তে আস্তে ওইগুলো কমে আসে এবং সারা দিনটা প্রোডাক্টিভ হয়ে ওঠে। তিনি এত এই পূর্ণ পুঁথির মতো ভাব বাণীতে তিনি এই কথাটা বলছেন, একবার ভেবে দেখুন এগুলো কতটা সিনসিয়ার ব্যাপার। বিশেষ করে যারা সস্তায়নি, তাদের তো এটা বিধি ব্রতর মধ্যে পড়ছে। আমরা যদি এটা না করতে পারি, তাহলে ওই তাকে না মানার মতোই হলো। দুটো ফুল তাকে পুজোতে কম দিতে পারি, এইগুলোই এই কর্মের যে এই কাজ ভাবে যদি এখন আমরা তাকে উজানে, যেমন উজানটাই ভগবান, এই উজানে চলাই ভগবানের পথে চলা। এই উজানে যখন আমরা সেই চলনায় ব্রতী হব, হ্যাঁ, তখন কিন্তু আমরা তাকে কিন্তু এক সেকেন্ড, হ্যাঁ, তখন আমরা তাকে কিন্তু আরো লাইফের মধ্যে তাকে অ্যাপ্লাই করতে পারবো। তাই জন্য তিনি আমাদের খুব জোর দিয়ে এই সময়ের ব্যাপারে আমাদের খুব সাবধান করে দিয়েছেন। বলেছেন ডিউ টাইম যদি তুমি শেষ না করতে পারো, তাহলে তোমার কাজটা কিন্তু ডাস্টবিনে চলে যাবে, ডাস্টবিন। হ্যাঁ, তাই এইখানে আমাকে বারবার একটা কথা বলতে হয় যে
আমরা যাই করি এই সব কথাগুলোর ভ্যালু তখনই থাকবে যখন ঠাকুরের ভ্যালু আমার কাছে থাকবে। আর ঠাকুরের ভ্যালু আমার কাছে কি করে হবে? যখন ঠাকুরের প্রতি টান হবে। ঠাকুরের প্রতি টান হবে কি করে? তাকে দিয়ে, নিজের জীবনচর্যা, নিজের করা বলা ভাবা এসবের মধ্যে তাকে স্থান দিয়ে। আমরা আছি জানি, আর তার প্রতি টানেই আমাদের প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয়, না হলে সম্ভব না। এই যে আহ, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। আর এই বৃত্তি নিয়ন্ত্রণ দুনিয়ায় যত মানুষ যত করতে পারবে ততই কিন্তু আসবে ধৃতি। এই ধৃতি বাড়াবে সহানুভূতি, সংহতি ইত্যাদি পর। তাছাড়া যা হবে সব ওই বালির পর্বতের মতো, হ্যাঁ, স্যান্ড কাসেলের মতো। তা এই হলো ব্যাপার। তা আবার আজকের প্রসঙ্গে আমাদের ফিরে যেতে হচ্ছে যে সময়ে কি করে বাঁচাতে হবে ইত্যাদি, বা সময় কি করে আমাদের ইউজ করতে হবে প্রপারলি, এগুলোর ইম্পর্টেন্স তো আমরা সব বুঝলাম, এগুলো বুঝলাম। কিন্তু আজকে আমাদের এই প্রসঙ্গটা স্টার্ট হয়েছিল অ্যাকচুয়ালি এটা নিয়ে যে শাস্ত্র পড়ব বা ঠাকুরকে নিয়ে আলোচনা করব, ঠাকুরের কাজ করব, ঠাকুরের যাজন করব, সময় কোথায়? আমরা ব্যস্ত মানুষ। আদেও কি তাই? এই জন্য শুরু করেছিলাম। তাহলে কি ইম্পর্টেন্সটা বোঝানো গেল কেন দরকার? কারণ বৃত্তি নিয়ন্ত্রণ হচ্ছে না বলেই আজকে আমাদের যা ইচ্ছা তাই যেরম ভাবে খুশি চলনা হয়ে গেছে দুনিয়ায়, দুনিয়া ভরে। আর তারই পরিণতি আজকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে যতটুক বাজে, যেখানে যা হয়েছে আজ অব্দি, সেটার কারণের মূলে আছে কিন্তু অনিয়ন্ত্রিত প্রবৃত্তি। আর এই অনিয়ন্ত্রিত প্রবৃত্তি কিন্তু সব ধ্বংসের মূল। তাই সেটা যাতে কি করে নিয়ন্ত্রণ হবে, সেটা নিয়ন্ত্রণ হবে আদর্শের প্রতি অনুরাগের মাধ্যমে। আর এই আদর্শের প্রতি অনুরাগ আসার জন্য দীক্ষা নিতে হয়, এবং সেই ডিসিপ্লিনে আমাদের চলতে হয়। সেই চলায় যদি না হয় তাহলে সবই আধা কাচরায় ইনকমপ্লিট হয়। তাই আমাদের কি আদেও ঠাকুরের কাজ করার সময় নেই, বা ইষ্টের বা আদর্শের পিছনে সময় ব্যয় করার সময় নেই? এই নিয়ে আমি কৌশিক দাকে কিছু বলতে বলবো। অজয়, কৌশিক দা মেসেজটা একটু দেখতে লেট হয়ে গেল। ঠিক আছে, একটু 5 মিনিট, অসুবিধা নেই, 2 মিনিট দেখো। টাইমের কন্টিনিউইটি নিয়ে যেটা বলছিলে, হ্যাঁ, আমি এর বলছিলাম সাথে যে যে একটা কথা, যে আমাদের কি এই যে মানুষের কাছে আমরা শুনি যে শ্রী শ্রী ঠাকুরের কাজ করা বা আদর্শের পিছনে সময় ব্যয় করার আমাদের টাইম নেই, এটা কি সত্যি? আদৌ তুমি তো এত ব্যস্ত মানুষ, তুমি স্কুলে পড়াও, আমাদের ঠাকুরের কাজ করো, কত মানুষকে সেবা দাও, এইসব যা হয়, তারপরেও টাইম আসে, কিন্তু মানুষের কাছে আমরা শুনি আমাদের নাকি টাইম পাই না আমরা। সেটা কতটা সত্যি? এটার মধ্যে প্রথম যে পয়েন্টটাতে গিয়েছিলে তুমি, যেখান থেকে শুরু করেছিলে, সেটাই এখানের মধ্যে একটা ভাইটাল রোল প্লে করে। যে আমরা কোন সময়টাতে কাজ করতে গেলে আনন্দ পাই, সেটার সাথে আমরা সময়কে নির্ভর মানে ভাবনা চিন্তা করি। যখন যখন মুভির সিনেমা আমার তরফ থেকে যখন দেখেছে যে সেটার সাথে এতটা ইন্টারেস্টেড, যে সময় 3 ঘন্টা 4 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তারপরে যখন কোনো একটা পড়ার বিষয়ে কেউ পড়তে বসে, তখন মনে হয় যে 1 ঘন্টা আধ ঘন্টা পড়ার পরে মনে হয় 1 ঘন্টারও বেশি পড়া হয়ে গেছে। তো এটাই হচ্ছে কি, আমি ইন্টারেস্ট কার বেশি, কার উপরে আমার ইন্টারেস্ট আছে। আর এটা বেশিরভাগ সময়ই আমাদের, যেহেতু দ্বিতীয় ঘটনাটা বললে যে আদর্শের উপরে ভালোবাসা, তার জন্য কিছু করা, তাকে ভালো লাগার জন্য করা, এই জায়গাটা তৈরি হয় প্র্যাকটিসের মধ্যে দিয়ে। যেটা ওর প্রথম প্র্যাকটিসই হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে যে দীক্ষানুচলনের প্রথম ধাপ, প্রার্থনা, ঈশ্বরভীতি, ঈশ্বরশ্রেণী, যে অর্ঘ্য নিবেদন, এর জন্য প্রত্যেকদিন টাইমলি বসা। আমাদের এখানে শ্রদ্ধেয় সহজদা এরকম ভাবে একটা সকালবেলা বসার ব্যবস্থা করেছেন, যে সকালে উঠে প্রার্থনা করে একসাথে যোগদান করার মতো একটা চেষ্টা বা প্রয়াস। এটার মধ্যে সহজ বিষয় হচ্ছে এটাই যে তিনি ভালোবাসেন, এটার মধ্যে করলে তার আনন্দ হয়, একসাথে এতগুলো মানুষ করতে পারলে তারও দেখলে আনন্দ হয়। তার মূল ঘটনাটা এটাই যে তিনি তার আদর্শকে ভালোবাসেন, তাই এই বিষয়টাতে তার সময়ের সমস্যা হয় না। যদি এই জায়গাটাতে কনসেন্ট্রিক হওয়া যায় যে কি করতে ভালো লাগছে,
তাহলে ভালো লাগাটার পরিবর্তন করাটাই প্রথম ধাপ থাকে। তারপরে ভালোবাসাই তৈরি হয়। আর তারপরে আস্তে, আস্তে সময়ের অ্যাডজাস্টমেন্ট হয়। যেটাই আমরা পরে বলি যে আমাদের সময়ের অভাব নেই বা আছে কিনা তার উপরে ভিত্তি করেই হয়। এবার কিছু, কিছু জিনিস আছে যেমন এখানে পড়ছিলাম যে ৩টা পর্যন্ত ডিউটি করতেন। অ্যাকচুয়ালি যখন তিনি পড়াতেন, পড়ানোর পরে আবার একেকটা ব্যাচ পড়াতেন। শ্রদ্ধেয় পঞ্চানন্দা। তো পঞ্চানন্দা। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজের সময় রাত্রি হয়ে যেত এবং তিনি একদিকে রেস্ট নিয়ে আরেকদিকে পড়াতেন বলে এইরকম কাজ করতেন বলে আমরা জেনেছি। তো সেই জায়গায় যখন এই জিনিসগুলো আসে, একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে তাই এটা এরকম রাখতে বাধ্য হলাম। হ্যাঁ, শোনা যাচ্ছে না কৌশিকদা? হ্যাঁ। হ্যাঁ, সেই জায়গায় যখন এইরকম পরিস্থিতি আসে তো সেখানে অ্যাডজাস্টমেন্ট এর প্রয়োজন আছেই। কিন্তু অ্যাডজাস্টমেন্টটা দরকার এমনভাবে যেটাতে সুন্দর এবং সমাপনটা খুব সুন্দরভাবে হয়। তো এই জায়গাটাই মূল লক্ষ্য হওয়া উচিত। এর সাথে তুমি যেটা বললে যে সময় নিয়ন্ত্রণে অবশ্যই আমাদের একটা টাইম টেবিল মেইনটেইন রাখা উচিত। এই ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে টাইম টেবিলটা মেইনটেইন করা। আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং জিনিস আগে যে ঠাকুর ভাববাণীতে বলছেন, সেটা খেয়াল করো। ভাববাণীতে ঠাকুর বলছেন যে 24 ঘন্টা হিসাব করে চলতে হয়। আর কি সুন্দর সম একটা উপায় দিয়ে দিয়েছেন তিনি, কি সুন্দর। এই জায়গাগুলো আমার মনে হয় আমাদের লিখে রাখা একদম দরকার। আমি চেষ্টা করি রেখে দিয়েছি যে হিসাব করতে, যে কতটা টাইম আমাদের উজানে যাচ্ছে, কতটা টাইম আমাদের ভাটানে যাচ্ছে, মানে কতটা টাইম আমি প্রোডাক্টিভ জিনিসপত্র করছি আর কতটা টাইম আমি আনপ্রোডাক্টিভ, মানে যেটা একটু দরকার, যেমন রিসেস, ব্রেক, এগুলোতে কত। এবার চেষ্টা থাকবে আমার ওই প্রোডাক্টিভ টাইমটাকে আস্তে আস্তে বাড়ানো আর আনপ্রোডাক্টিভ টাইমটাকে আস্তে আস্তে কমানো। এই করতে করতে আমরা ঘুমটা একটু করে কমতে থাকবে, আমার শরীর চর্চা একটু করে কমতে থাকবে, আর সব টাইমটা আমার প্রোডাক্টিভিটিতে বাড়তে থাকবে, সাধন ভজনে বাড়তে থাকবে। এটা কিন্তু তিনি আমাদের ভাববাণীতে বলেছে, ভাবতে হবে। এটা নিয়ে একটা বেশ সুন্দর একটা কথা আছে। সারণীর বলে খাতা বলে একটা খাতা করতে বলেছিলেন সেই সময়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সারণীর খাতা বলে একটা খাতা করতে বলেছিলেন। তাতে প্রত্যেকদিন আমাদের প্রাত্যহিক জীবনে যে শুরু করছি এবং যে কাজগুলো করছি তা দুটো দিক লিখে রাখতে বলেছিলেন। এই যেটাই বললে প্রোডাক্টিভ ব্যাপারটা। লিখে রাখতে বলেছিলেন এবং কোন সময়ে সেটা শেষ করছি এবং কোন সময় শুরু করার কথা ছিল। এই দুটো লিখে রাখলে বিষয়টার সাথে অ্যাডজাস্টমেন্ট এর সুবিধা হয়। পরে আমাকে সেটা ফিরিয়ে আনার চেষ্টা করতে হয় যে আরো ভালো করে পরে যেটা কি করে সময়ে সেই কাজটা সেরে নেওয়া যায় বা এক্সাক্ট টাইমে শুরু করা যায়। এর সাথে, সাথে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস ছিল। যেটা আমরা এখন আমি প্রায় দেখি, যদিও এটা ব্যক্তিগত হয়ে যায়। তো তবু উদাহরণের জন্য তো আমার কাছে এটা উদাহরণ আছেই। সৌভিককে দেখি প্রায় Google Keep এ লিখে রাখে প্রত্যেক দিনের ডেইলি রুটিন। এটা একটা ইন্টারেস্টিং ছিল এবং আমিও এখান থেকে ধার করেছি। যে লিখে রাখার পর দেখা যে এগুলোর সাথে, সাথে টাইমলি আমরা সেটা করতে পারছি কিনা। এটা একটা বড় ফ্যাক্টর যে আমি কাজটা কমপ্লিট করতে পারবো কিনা। তো এই এটা একটা বড় বিষয়। আর এর সাথে, সাথে আমাদের বিভিন্ন সেন্স গুলোও কোঅর্ডিনেট করতে থাকে। মানে অ্যাডজাস্টমেন্ট এর সাথে, সাথে আমাদের সেন্স গুলো আস্তে, আস্তে গ্রো করতে থাকে। এটা ঠিক। একটা বড় জিনিস যেটা আমাদের সাকসেসফুল বা সাকসেস এর রেট কে নির্ভর করে এবং সেটাই আমাদেরকে একটা পারফেক্টলি তৈরি করতে সাহায্য করে। কিছুদিন আগেই অর্কর সাথে শ্যাম বাহাদুর দেখতে গেছিলাম। তো তার লাইফস্টাইল এর মধ্যে একটা বড় জিনিস যেটা দেখেছিলাম, একাডেমিক সরি মিলিটারি পার্সনদের ক্ষেত্রে তো হয়, তুমি যেমন বলছিলে। ডাক্তারি পার্সনদের জন্য হয়। ডিসিপ্লিনটা তাদের কাছে ফার্স্ট এবং প্রথম ক্রাইটেরিয়া। তো সেই জায়গায় বার্মাতে পাঠানো হয়েছিল যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের জন্য। ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে ওনারা যাচ্ছিলেন। বার্মান জাপানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এরকম একটা ঘটনার প্রেক্ষাপট ছিল। ৫ দিন একটা ব্রিজ দখল করা নিয়ে ৫ দিন না খেয়ে রাত্রি জেগে সারারাত ছিলেন। তাদের মোরালিটি ডাউন ছিল। সেই জায়গায় যেটা পারফেক্টলি ম্যাচ ছিল যে তিনি তাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন তার দেশমাতৃকা সম্পর্কে, তাদের কি বলে তাদেরকে রক্ষা করা সম্পর্কে। এই যে স্পিচটা তাদের কাছে একটা মোটিভেশন এর কাজ করেছিল এবং পরে তারা সেই জায়গা থেকে তাদের ওথটা কি নেয় তারা সে বিষয়ে বলার সাথে সাথেই তাদের মধ্যে একটা এনার্জেটিক
ইম্পালস দিয়েছিলেন যে সেটাতে পরে তারা তার পরের দিনেও তারা কাজ করেছিল এবং সেখান থেকে তারা উদ্ধার পেয়ে এসেছিল। এখানে আমার কাছে যেটা মানে ফ্যাক্ট, যেটা এক্সট্রাক্ট করার জিনিস, যেটা হচ্ছে যে তাদের এই মোরালিটির জন্য তাদের ওথটাকে তারা বেছে নিয়েছিল। আমাদের কাছে একটা আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে ওথের থেকেও আমরা প্রত্যেকদিন প্রার্থনায় সেই ওথটা নিই এবং ঠিক। তার সাথে সাথে বলি। এই বিষয়টাই আমাদের অ্যাডজাস্টমেন্টের সাথে আরো বেশি করে আমাদের কংক্রিট করে, যেটা আমাদের কোঅর্ডিনেশন এবং নার্ভকে ঠিক রাখে। এই জন্যই আবার এটা বলতে ইচ্ছা করে এইখানে যে এই জন্য তার প্রার্থনা তিনি এমন ভাবে কিউরেট করে দিয়ে গেছেন, এমন ভাবে সাজিয়ে দিয়ে গেছেন যাতে যেই নেসেসারি ইম্পালসটা দরকার সেই নেসেসারি ইম্পালসটা আমরা পাই, তাই না? তুমি একদম নিশ্চয়ই তাই। লক্ষ্য করো, এবং আরো শত শত মানুষ এটা লক্ষ্য নিশ্চয়ই করে থাকবে, এই যে সকালবেলা উঠে যে এটা পুশ পাই না, এই যে ব্যাপারটা, পরীক্ষা থাকলে পুশটা পাই, বাট নর্মাল ডে যেটা প্রতিদিন পাই না পুশটা, ঘুম থেকে উঠে প্রার্থনা করার পর এটা কিন্তু আলাদা এনার্জি পাওয়া যায়, তাই না? ঠিক সন্ধেবেলা ঠিক ওই টাইমটা যখন একটা অদ্ভুত ধরনের আলস্যতা ইত্যাদি একটা পাওয়া যায়, প্রার্থনা ইজ এ ভেরি গুড এনার্জি বুস্টার। ওই সময় এমন একটা ফোর্স পাওয়া যায়, একটা এমন একটা পাওয়া যায়, তখন কিন্তু আমরা কাজ করার একটা প্রেরণা পাই। তা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা প্রার্থনার কথা বললে এটা খুব ইম্পর্টেন্ট। তা এই 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 করতে আমরা আবার তার ওই তার বাণীতে আবার ফিরে যাব, তিনি কি বলেছেন। কৌশিকদার জানি না কি সমস্যা হচ্ছে, আমরা আবার তার বাণীতে ফিরে যাব। আমরা এটা পড়েছিলাম তিনি 24 ঘন্টা হিসাব করে চলার কথা বলছেন। তারপরে আমরা এতক্ষণ যে প্রসঙ্গটা আলোচনা করছিলাম, মেসেজ ভলিউম 1-এ তিনি বলছেন সে নট সরি অর নো টাইম। আমরা যখন কোনো কাজ করতে পারি না বা কোনো কথা রাখতে পারি না, তখন আমরা এই কথাটা বলি, আমায় ক্ষমা করে দিও, আজকে হলো না, বা আমার সময় নেই, এই কথাটা বলি। আর এটা সাধারণত আমরা কোন কাজে বলি? যে কাজে আমাদের পার্সোনাল গেইন নেই বলে মনে করি, সেই সব কাজে। যখন আমরা হিউম্যান ওয়েলফেয়ারের কাজে, কোনো সৎ কাজে, হ্যাঁ, যখন আমরা করি, আমরা নিজের ওয়েলফেয়ারের সাথে তাদের ওয়েলফেয়ারটাকে আলাদা করে দেখি বলে এগুলোতে আমরা সাধারণত সময় পাই না। তাই ফার্স্টে শ্রী ঠাকুরের বাণীটা পড়ি। Say not sorry or no time unto the doer of human welfare, whom your prime considerations must look unto, who begs the service of your ability and power bestowed. If you can manage, this will undoubtedly facilitate you to make your fortune by the grace of interest and sympathy imbibed. You will turn behind and see the two sisters, Sorry and No Time, grinning with a taunting gaze, hurling down your creeping approach towards prosperity with a follow like spectre. এত সুন্দর একটা কাব্যিক ভাবে তিনি বলেছেন, যারা একটু এই ভাষার সাথে একটু সড়গড় হবেন তারা এটাকে আমার সাথে দ্বিমত হবেন না। তিনি বলছেন, ভালো করে এই জায়গাটা লক্ষণীয়, কিন্তু হিউম্যান ওয়েলফেয়ারের কাজের কথা বলা হচ্ছে না, বলেছে আনটু দ্য ডুয়ার অফ ওয়েলফেয়ার। আপনার এখানে ঠাকুর বলছেন না যে আপনি বেরিয়ে সেবা করতে বেরিয়ে পড়েন এক্ষুনি, না, এখানে বলছে যারা নিয়মিত মানুষের হিতার্থে, মানুষের সেবায়, সে ইষ্টস্বার্থী কাজে যারা উঠে পড়ে লেগে থাকে, এরকম মানুষ যারা যারা পুরুষোত্তমের সেবাযজ্ঞের ঋত্বিক, সেই মানুষদের সময় নেই দাদা আজকে, বা সরি আজকে পারবো না, এই কথা দুটো বলতে না। কারণ তারা যে স্বার্থে কাজ করছে, তাদের যেটা প্রাইম কাজ, সে কাজটা দেখে হয়তো মনে হতে পারে এটা আমাদের ব্যক্তিগত কাজের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক নেই, কিন্তু এটা আমাদের দূরদর্শিতার অভাব। কারণ তিনি বলছেন যে whom your prime considerations must look unto, নিজস্ব যে প্রাইম কনসিডারেশনের মধ্যে একটা কাজ এটা রাখতে। আমার ইম্পর্টেন্ট কাজ, যেমন আমার বাড়ির লোককে দেখা, আমার কাজ দেখা, তার মতো করে নিজের লাইফের একটা প্রাইম কনসিডারেশন হওয়া উচিত যে আদর্শ কেন্দ্রিক কাজে আমি কিছুটা সময় ব্যয় করব। আর যেহেতু আমরা নানান রকম স্পেশাল কাজে ব্যস্ত থাকি, তাই জন্য হয়তো এই এজেন্ডা নিয়ে নিজে বেরিয়ে পড়বো সবসময় সম্ভব হয় না। তাই জন্য যারা ফুল টাইম ওয়ার্কার, যারা
পাঞ্জাধারী একদম ডেডিকেটেড ওয়ার্কার, যারা সিনসিয়ার ভাবে এই কাজের জন্য লেগে পড়েছে পুলিশের মতো, তাদের সহযোগিতা আমরা নিতে পারি। আর এটা আমার লাইফের একটা প্রাইম কনসিডারেশন হিসাবে রাখা যায়। তাই বলছেন এই মানুষগুলোকে সরি বা নো টাইম বলো না, তাহলে দেখবে তুমি এমন ভাবে নিজস্ব টাইম আর এনার্জি ম্যানেজ করতে পারবে যে তোমার ফরচুন বা তোমার গুড ফরচুন, মানে তোমার ভালো সৌভাগ্য তোমার সামনে উপঢৌকন নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছে। আর এতদিন আমার ফরচুন আমাকে বলতো সময় নেই, এখন আমার ফরচুন আমার পিছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকবে হতাশার সাথে, যে আমাকে আর ফরচুনকে ফলো করতে হচ্ছে না, ফরচুন আমাকে ফলো করছে। এই জন্য বলা হয় নারায়ণকে যে অনুসরণ করে লক্ষ্মী তার পিছন ঘুরে, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড। তাই তাদের আর অভাব হয় না, কারণ তাদের ভাবের কোনো শেষ নেই। আবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট আমাদের একটা পয়েন্ট মনে রাখতে হবে, যখনই আমরা লোক সেবা বলছি বা এই ধরনের কথা বলছি, আমাদের ভিতরটা উসকুস করতে থাকে লোক সেবা মানে খাওয়ানো দাওয়ানো এইরকম না। ওই লোক সেবাটা যদি ইষ্টস্বার্থী না হয়, কারণ আমরা কিন্তু কিসে কি কার স্বার্থ বুঝতে পারি না। একজন বড় ফিলোসফার বলেছিলেন যে দ্য ওয়ার্ল্ড হ্যাজ এনাফ ফর এভরিওয়ানস নিড, বাট দ্য ওয়ার্ল্ড হ্যাজ নাথিং ফর এভরিওয়ানস গ্রিড। প্রত্যেকের প্রয়োজনের জন্য যতটা দরকার পৃথিবীতে তার থেকেও বেশি আছে, অঢেল আছে, কিন্তু প্রত্যেকের কেন একজন মানুষের লোভ পূর্ণ করার মতো সম্পত্তি নেই পৃথিবীতে। তা লোভটা কি? লোভটা একটা রিপু, একটা প্রবৃত্তি। তাহলে যে কাম, যে ক্রোধ, যে লোভ, মদ, মোহ, যেগুলো অনুকূল পরিস্থিতির মধ্যে যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, তাতে যে ফুলফিলমেন্টটা হয়, সেই জিনিসপত্র আছে পৃথিবীতে, সেটা সম্ভব একটা লাইফে। কিন্তু আমাদের লোভ, রিপু, প্রবৃত্তি, এগুলোকে কমপ্লিটলি ফুলফিল করার মতো সারা পৃথিবী কেন ব্রহ্মাণ্ডও সম্ভব না, কারণ ওটা মায়া, ওটা ইনকমপ্লিট একটা দর্শন। তাহলে কি করণীয়? আমাকে ওই লোভটা দেখতে হবে, লোভটা ঠিক করে অ্যাডজাস্ট করতে হবে। মন যাতে আমাদের নাকে দড়ি দিয়ে না ঘোরাতে পারে, আমরা মনকে ব্যবহার করব। ওর জন্য মনকে বা ইন্দ্রিয় দিয়ে যে এটাকে মনকে কৃষ্ণের সারথীর জায়গায় বসানো হয়েছে, আর সেই সারথী মনের জায়গায় যখন কৃষ্ণ বসে, তখন কিন্তু ওই 6টা ঘোড়াকে তিনি একদম লাগাম দিয়ে কন্ট্রোল করতে পারেন। আর যদি মন বা ওই 6টা ঘোড়া তারা যদি অনিয়ন্ত্রিত ভাবে ছোটাছুটি করে, তাহলে রথ কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাতা হয়ে যায়। কিন্তু ওই রথ, ওই ঘোড়াগুলোকে যখন আমাদের আদর্শর হাতে যখন তার সেই লিশ গুলো থাকে, তখন কিন্তু রথটা একদম ডাইরেকশন ঠিক রেখে চলে, আর আমাদেরও অ্যাক্সিডেন্ট হয় না, যেরকম অর্জুনের হয়েছিল। তাই এই সেবার অছিলায়, সেবার নাম করে আমরা যা ইচ্ছা তাই সেবা করে বেড়ালে শুধু হবে না। তাহলে তো এতদিনে কম এনজিও আছে, কম আছে, কিন্তু দেখা যায় ওখানে আমাদের ব্যক্তি স্বার্থ ঢুকে যায়, বৃত্তি স্বার্থ ঢুকে যায়। তাই জন্য তিনি কি বলছেন, তিনি এক জায়গায় খুব ইম্পর্টেন্টলি এটা বলছেন, ইষ্ট সেবার নেই কো সময়, বিশ্ব সেবার অছিলায়, এমন বিকট বিশ্বপ্রেমিক নিরয় পথিক হয় হেলায়। তাই ইষ্ট কেন্দ্রায়িত হয়ে যদি আমরা সেবায় না নামি, তাহলে ওই সেবার কোনো কাজ নেই। সেদিন আমাদের একজন রামকৃষ্ণ মিশনের একজন নামকরা মহারাজের লেকচার শুনছিলাম, এবং একজনের সাথে কথাও হলো। তারা বলছিলেন যে এই যে আমরা এত স্কুল করছি, এত কিছু করছি, আপনারা হয়তো এইটাকে মানুষ খুব ফোকাস করে যে আমরা বিশাল স্কুল বানাচ্ছি, কিন্তু আমরাও ভালো মতো জানি এতে কি কিছু, মানে এতে কি উদ্ধার হয়ে যাবে দুনিয়া? কিছু হবে না। আমরা এ ব্যথা যেরকম আছে ওরমই থাকবে, কোনোদিন কিছু, এটা জাস্ট একটা আমার ইমিডিয়েট এনভায়রনমেন্টকে সেবা দিচ্ছি, সারা ওয়ার্ল্ড কে কিচ্ছু করতে পারবে না। আমরা আসল সার্ভিস দিচ্ছি যখন আমরা রামকৃষ্ণ দেবকে, যখন আমরা পুরুষোত্তমকে লোকের দাঁড়ে দাঁড়ে, মনের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছি। কারণ এডুকেটেড মানুষ বা লিটারেটেড মানুষ বা এইসব দিয়ে যা করে সব কিছু করছি, সেটা করেও আমরা জানি যে এতে কিছু লাভ হবে না। সাফারিং ওয়ন্ট গো ফ্রম দিস, কারণ সাফারিং এই তো প্রবলেম। সাফারিং এভাবে যাবে না আমরা জানি, এগুলো আমাদের সাইড ওয়ার্ক। কিন্তু অরিজিনাল এই এডুকেশন মিশন, এই স্কুল মিশন, এগুলো হচ্ছে আমাদের সাইড ওয়ার্ক। আমাদের অরিজিনাল মিশন হচ্ছে রামকৃষ্ণ মিশন, মানে আদর্শের মিশন, আদর্শের প্রচার মিশন। তাই ইষ্ট সেবা না করে ওটা করা কিন্তু ইনকমপ্লিট কাজ হবে। আপনারা বিচার করে দেখুন নিজে,
দরকার হলে প্রশ্ন করুন, ব্যাপারটা বুঝতে না পারলে, যে আমরা কি বোকার মতো উল্টো পাল্টা বকছি। হ্যাঁ, তাই সেই রকম। তা এখানে তারপরে এই টপিকেই তারপরে আরো বলছেন যে ভাবছো তুমি করবে যে কাজ, ক্রিয়াগুলি তার সময় মতো করবে তড়িৎ পাবেই অধিকার। তাই যে করণীয়, এটা আবার অন্য টপিকে চলে যাচ্ছে, আমাদের যে কাজগুলো, সে কাজগুলো কাজে যা যা জিনিস সেগুলো আমাদের সামনে রাখতে হবে। তাই মোটামুটি একটু সামারাইজ করতে গেলে যেটা প্রথমে টপিক সেট করেছিলাম যে শাস্ত্র পড়বো বা শ্রী শ্রী ঠাকুরের কাজ করব, এই সময় কার আছে সেটা। কিন্তু তারপরে পূজনীয় দাদুর গাইডেন্সে আমরা সেটাকে চেঞ্জ করলাম একটা জেনারেল আউটরিচে, যে সময় কার, সময় সবকিছু বেলায় তো সময় নেই, ভালো কাজ মানেই সময় নেই। তার জন্য ঠাকুরের ওই বাণীটা অ্যাক্ট ছিল যে সরি আর নো টাইম তাদের বলো না যারা হিউম্যান ওয়েলফেয়ারের জন্য কাজ করছে। আর ইষ্ট স্বার্থী সেবা, এর থেকে বড় হিউম্যান ওয়েলফেয়ার আর কি আছে? যারা ভিতর বাইরের সবটাকে নিয়ে একটা আমান পরিবর্তন ঘটিয়ে দেয় দুনিয়ার সামনে। ওই জন্য যীশু খ্রিস্ট বলতেন যে যে হেভেন ইজ হেয়ার, উই হ্যাভ টু ব্রিং হেভেন হেয়ার। হ্যাঁ, লুক আন টু দ্য হেভেন, ইট ইজ উইদিন ইউ। হ্যাঁ, আর এই উইদিনটা ভিতরে বাইরে সামঞ্জস্য মিলিয়ে যে হেভেন তৈরি হবে, ওটাই হচ্ছে দ্য হেভেন অন আর্থ। দ্যাটস ওয়াই হি হ্যাজ সেন্ট দ্য সন অফ গড অ্যাজ সন অফ ম্যান। তাই সন অফ ম্যানকে ছাড়া এটা কোনোদিন সম্ভব হয়নি। তার পদ্ধতি আমরা লালন ফকিরের অনেক গান গাই, অনেক শুনি, খুব হয়, খুব বেশ রক রক লাগে। ওখানে যখন তিনি মানুষ সেবার কথা বলেন, সবাই খুব লাফিয়ে ওঠে, হ্যাঁ এই তো মানুষ সেবা, এই তো এনজিওর কাজ, এই তো এই কাজ করতে বলেছেন মানুষের মধ্যে ভগবান। যখন বিবেকানন্দ যখন বলেন যে জীবে প্রেম করে যে জন, সবাই লাফিয়ে ওঠে, হ্যাঁ কুকুরকে সেবা করব, মানুষকে সেবা করব। কিন্তু আমরা বহুত ইম্পর্টেন্ট মিস করে যাই। ভালো করে দেখুন কি বলেছেন লালন ফকির। লালন ফকির বলছেন যে দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে, মানুষ গুরু ভজলে তবে জানতে পারবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। তাহলে মানুষকে ভজতে বলেছেন, কিন্তু এই পয়েন্টগুলো আমরা তাহলে ইগনোর করে যাই কেন? আমরা তিনি বলছেন দ্বিদলে মৃণালে, মানে দুটো চোখের মাঝখানে, সোনার মানুষ উজালে, যে মানুষদের মধ্যে যে গোল্ডেন এনলাইটেন্ড পার্সন, তাকে সেখানে দেখো, আমি দেখছি। মানুষ গুরু ভজলে তবে জানতে পারবি। তার মানে মানুষ রূপী গুরুকে যদি আমরা না পাই, আদর্শকে না পাই, তাহলে জানতে পারবি। এই গানটা দেখেন, মানুষ ভজলে সোনার মানুষ হবে গানটার নাম। ওটা দেখে ক্লিয়ার হয়ে যাচ্ছে, আচ্ছা তিনি এতদিন মনের মানুষ মানে কিরম মানুষের কথা বলেছেন। মনের মানুষ মানে অন্ধকারে একটা হারিয়ে যাওয়া লোক, তা বলেননি, কিন্তু তিনি এইটার কথা বলেছেন। বিবেকানন্দ বলেছেন যে উই নো দেয়ার আর সাম টিচার্স হু আর টিচার্স অফ অল টিচার্স, তাকে অনুসরণ করতে হয়, বিকজ হি ইজ দ্য ইনকারনেশন অফ গড। সেরকম মানুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি যুগে যুগে আসেন, এসে যখন প্রয়োজন সেরম ভাবে অবতীর্ণ হন। তিনি চাইলে নিজেকে রিভিল করেন, নালে করেন না। হ্যাঁ, তিনি যতটা দয়া করে দেখাচ্ছেন ততটা বুঝতে হয়, আর তাকে আমাদের লাইফে ইম্পার্ট করতে হয়। এই ব্যাপার আমাদের, ওই জন্য তার সেবা, তার থ্রু না গেলে, তাই যীশু খ্রিস্ট খুব স্ট্রিক্টলি বলে গেছেন, নো ওয়ান ক্যান রিচ টু দ্য গড বাট থ্রু মি। এখান দিয়েই যেতে হবে। এই এতটা ইম্পর্টেন্ট কারণ তার মাধ্যমে ওই সেবাটা না করলে আমাদের ওই মনের আনলিমিটেড চাওয়ার মধ্যে হারিয়ে একাকার হয়ে যাবে। একজন মা প্রশ্ন করেছেন, মায়েরা আগে কার সেবা করবে, পরিবার, স্বামী আর ইষ্টের মধ্যে? জয়। এখানেই কিন্তু প্রশ্নের মধ্যেই আনসার আছে। আমরা ইষ্ট মানে তাহলে বুঝিনি যদি এদের তিনজনকে আলাদা করে ভাবি। আমি আমার মায়ের সেবা করতে গেলে সে মায়ের সেবাটা কি আমার বোনের সেবাটা বাদ দিয়ে? আমি বোনকে ফেলে রাখছি, না খেয়ে পড়ে রয়েছে এরকম যদি থাকে, আর মাকে আমি খাইয়ে যাচ্ছি, সে মায়ের তো মনই ভালো থাকবে না, মায়েরই তো মন ভালো থাকবে না। তাহলে মায়ের সেবা করার মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে বোনের সেবাটা। আমি বাবার সাথে ঝগড়া করছি আর মাকে খাইয়ে যাচ্ছি, মায়েরই তো ভালো লাগবে না। তাহলে যে কোনো একজনের যদি
যে ইষ্ট তার সেবা করতে গেলে সবার সেবা হয়ে যায়, কারণ ইষ্টের সেবা করতে গিয়ে মা বাবার সেবা না করে পারবে না, যত ঝগড়া থাকুক তোমার, তাই না? ইষ্টের সেবা করতে গেলে, এটা বাস্তব, এগুলো আমরা নিজে এর জন্য বিশাল সাধন ভজন করতে হয় না, আমাদের অভিজ্ঞতা কৌশিকদা, তাই না? আমরা দেখছি ডেলি এগুলো ঘটতে, কত মানুষের বিশাল পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা ঘটনার বই নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাকে ধরে যে কি হয় আমাদের ডেলি লাইফ তৈরি হয়ে ওইটা দিয়েই ঘটছে আশেপাশে। আমাদের মতো ইনকমপ্লিট মানুষ যদি তাকে নিয়ে এতটা হতে পারে, তাহলে এত মেধাবান এত মানুষ রয়েছে, তারা যদি তাকে গ্রহণ করে কি আনন্দটা না হবে, কিরকম দুনিয়াটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ইষ্টকে যখন খুশি করতে যাই, তার জন্য যদি একটা দানাও ছুঁড়ে ফেলি না, এত এত দানা হয়ে সোনার দানা হয়ে ফিরে আসে। তাই যখন ইষ্টকে খুশি করতে যাব আর বাড়িতে মা অখুশি থাকবে, সেটা সম্ভব না। মরতে দম তাক মাকে খুশি করার চেষ্টা চলবে, মরতে দম তাক বাবাকে খুশি করার চেষ্টা করবে, আর ততদিন চলবে যতদিন না সে সম্পূর্ণ ইষ্টের না হয়ে যাচ্ছে। কারণ যে ইষ্টের হয়নি সে আনন্দ কমপ্লিট পাবেই না। আমাদের টেন্ডেন্সি হয়ে যায় আমি ইষ্টের সেবা করছি, তারাও ইষ্টের সেবা করুক, এরকম একটা দিকে ছুটে যায়। তাই আস্তে আস্তে এখন প্রচুর প্রশ্ন আসছে, কিন্তু এগুলো তো আমাদের আসলে অন্য টপিকে চলে যাচ্ছে, আজকে এগুলো আমাদের টপিক না। তবে আমি দাদাদের বলবো আপনারা আমাদের ডাইরেক্ট মেসেজ করতে। কিশোরদা মেসেজ করেছেন, জয়গুরু কিশোরদা, আশা করি শরীর ভালো আছে আপনার, শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনার শীঘ্র। তবে লাইভ দেখতে এসে গেছেন যখন, তাহলে অনেকটাই সুস্থ ধরে রাখা যেতে পারে। এবার ফিল্ডেও নেমে পড়ুন তাড়াতাড়ি, খাবার দাবার ঠিক করার সাথে সাথে। তাই এই হলো আমার বক্তব্য, আশা করি কিছুটা তুলে ধরতে পেরেছি। তাই কৌশিকদাকে এবার আমি বলবো, আর আপনাদের যদি ভালো লাগে এই ভিডিও, এগুলো শেয়ার করে দেন। আর সবচেয়ে বড় কথা, শেয়ারের সাথে নিজেও বলুন মানুষকে, এটা শেয়ার করে এটা দেখে যতটা অনুপ্রাণিত হবে, আমরা যদি ডাইরেক্ট বলি কাউকে সামনে, সেটা আরো তেজ দেবে। কিন্তু মাথায় রাখতে হবে, ইষ্টে অকাট্য ভাবে ঠাকুর সব বাণীর মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছেন আনটটারিং কনভিকশন, মানে ইষ্টিপুত দৃঢ় প্রত্যয়, সব জায়গায় এক কেন্দ্রচ্যুত হয়ে আর যাই করি কোনো মানে হবে না। মালিক আমাদের একটাই, যাকেই আমরা মালিক বলি না কেন। তিনি বলছেন যে ম্যাথিউ জিসাসে বাইবেলে বলছেন, নো ম্যান ক্যান হ্যাভ টু মাস্টার্স, আমরা দুটো মালিক হতে পারে না। হ্যাঁ, ইষ্টবাহী হতে পারে, গুরু ভাই হতে পারে, ইত্যাদি বড় দাদা মা বাবা সবাই হতে পারে, কিন্তু মালিক কিন্তু একটা। আশা করি টাইম ম্যানেজমেন্টের কথা যখন আজকে আমরা বলছি, আমাদেরও টাইমে শেষ করাটা কর্তব্য। আমি খুব ভালো লাগলো। আর আমরা একদম ডট টাইমে শুরু করেছি, ডট 7টা, আর 8টা বাজতে 1 মিনিট বাকি। আমি কৌশিক দাকে কিছু একটা কনক্লুডিং কথা বলে আমি বলবো অনুষ্ঠানটা সমাপ্তি করতে। সকলে আমার প্রণাম জানাই এবং জয় গুরু জানাই। ভালো থাকবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটি অনুধ্যান পর্ব সময় কোথায়, এই বিষয়টি নিয়ে আপনাদের বাকি যে সমস্ত মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং সময়ের যে মূল কাণ্ডারি, সেই সময়ের আদর্শ ভিত্তিক যে পুরুষোত্তম, তাকে অনুসরণের মধ্যে দিয়ে আমাদের মোটর সেন্সারি কোঅর্ডিনেশন, টাইমের কোঅর্ডিনেশন, এটা আমরা করবো, এই আশাই প্রার্থনা নিয়ে আমাদের আজকে এই পর্বটি এখানেই পরিসমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য ইষ্টময় জীবন কামনা করি পরম দয়ালের আতুল চরণে। আমাদের এই অনুধ্যান পর্বটি শনিবার ভারতীয় সময় 7টা এবং বাংলাদেশ সময় 7:30 অনুষ্ঠিত হয় মাস্টার উইদিন বেঙ্গলি ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে। বন্দে পুরুষোত্তমম। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।